হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ভূগোলের ক্লাস 12-এর 4th সেমিস্টারের চতুর্থ ইউনিট বায়ুমণ্ডল বা বায়োস্ফিয়ার সম্পর্কে এই ভিডিওতে প্রথম যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ গোলযোগ, সেই গোলযোগের বিষয়ে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, চ্যাপ্টারটা শুরু করার আগেই আমি সিলেবাসটা সম্পর্কে তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিচ্ছি, কেননা অনেক বই বাইরেও দেওয়া রয়েছে, বেশি করেও দেওয়া আছে, কিন্তু সেগুলো পড়লে তোমাদের ভালো, খারাপ নয়, যেটাই জানবে তোমাদের জীবনে কাজে লাগবে। কিন্তু সিলেবাসের মধ্যে থাকলে কি হবে, অল্প সময়ের মধ্যে কিন্তু জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে তোমাদের সিলেবাসে যা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগ, যার সংজ্ঞাটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো, ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, গঠন প্রণালী। হ্যাঁ, ঘূর্ণবাতের মধ্যে ক্রান্তীয় ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, এই দুটোই তোমাদেরকে করতে হবে। আর কি আছে, প্রতিপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য এবং গঠন প্রণালী। এই দুটো গোলযোগ সম্পর্কে, অর্থাৎ ঘূর্ণবাত যার মধ্যে আছে ক্রান্তীয় নাতিশীতোষ্ণ আর প্রতিপ ঘূর্ণবাত, এই দুটো গোলযোগ অর্থাৎ বায়ুমণ্ডলীয় যে গোলযোগ বলেছে, এই বায়ুমণ্ডলীয় গোলযোগের মধ্যে কিন্তু এই দুটো পড়ছে, ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাত, ঠিক আছে। তাহলে এই দুটো গোলযোগ সম্পর্কে জানতে হবে। আর একটা আলাদাভাবে যেটা দেওয়া আছে, জলবায়ু অঞ্চল, ঠিক আছে। এখানে দেখো, এই যে কোপেন, যে মানে আবহাওয়াবিদ কোপেন যে জলবায়ু অঞ্চলের শ্রেণীবিভাগ করেছেন গোটা পৃথিবী জুড়ে, শুধুমাত্র কোপেনের জলবায়ু অঞ্চলটা সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। জলবায়ুর পরিবর্তনের কারণ এবং প্রমাণ, এই দুটো বিষয় তোমাদেরকে জানতে হবে। তো আমি এই ভিডিওতে শুধুমাত্র বায়ুমণ্ডলীয় গোলযোগ, অর্থাৎ বায়ুমণ্ডলীয় গোলযোগের মধ্যে ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাত, এই দুটো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, প্রথমেই এইটার উপরে যে সমস্ত প্রশ্নগুলো করতে হবে সেটা হচ্ছে যে, 1 নম্বর প্রশ্ন দেখো লিখে রেখেছি যে, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলীয় গোলযোগ কাকে বলে। তাই তো, বায়ুমণ্ডল কোন জিনিসটাকে বলে এবং বায়ুমণ্ডলীয় গোলযোগ কাকে বলে, দুটো জিনিসই তো ধরো একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে এটা কিন্তু আমরা আগে জেনেছি। তাহলে বায়ুমণ্ডল কোনটাকে বলছে, দেখো হচ্ছে পৃথিবীর স্থলভাগ এবং জলভাগকে ঘিরে বা সমগ্র পৃথিবীকে বেষ্টন করে গ্যাসের একটি পাতলা আবরণ দেখা যায়, তাকে বায়ুমণ্ডল বলে। এটা প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু উপরের দিকে বিস্তৃত, ঠিক আছে। এবার দেখো, বায়ুমণ্ডলে গোলযোগ কোনটাকে বলছে, হচ্ছে বায়ুমণ্ডলে মাঝে মাঝে অশান্ত আবহাওয়ার সৃষ্টি হয়, যা বায়ুমণ্ডলীয় গোলযোগ নামে পরিচিত। সূর্যের উত্তরায়ণ এবং দক্ষিণায়নের প্রভাবে বায়ুর চাপ বলয়, বায়ু প্রবাহ বলয়ের স্থানগত পরিবর্তন ঘটে। এর ফলে বায়ুমণ্ডলে যে বিক্ষোভ বা ঝঞ্ঝার সৃষ্টি হয়, তাকে বায়ুমণ্ডলীয় গোলযোগ বলে। তাহলে এটা হচ্ছে তোমার বায়ুমণ্ডলীয় গোলযোগের ডেফিনেশন। এরপর দেখা হচ্ছে বায়ুমণ্ডলীয় গোলযোগের শ্রেণীবিভাগ করো। তাহলে আমরা দেখো, যদি বায়ুমণ্ডলীয় গোলযোগের শ্রেণীবিভাগ করতে যাই, তাহলে এই এত রকমের বায়ুমণ্ডলীয় গোলযোগ কিন্তু দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কি কি, ক্রান্তীয় ঘূর্ণবাত, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, যদিও দুটো একই, অর্থাৎ ঘূর্ণবাত যদি শুধুমাত্র বলি তাহলে তার মধ্যে ক্রান্তীয় নাতিশীতোষ্ণ দুটোই ঢুকে যাবে। আর আছে প্রতিপ ঘূর্ণবাত, ঠিক আছে। তাহলে এই দুটোই কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে আছে, ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাত। এছাড়াও কি আছে দেখো, বজ্র ঝড়, তুষার ঝড়, শিলাবৃষ্টি, ব্লেজার্ড, এইগুলো হচ্ছে তোমার এই গোলযোগের অন্তর্গত। এবার দেখো, এই ক্রান্তীয় ঘূর্ণবাতকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবাত, একটা হচ্ছে শক্তিশালী তোমার ঘূর্ণবাত। দুর্বল ঘূর্ণবাতকে দেখো, পূর্বালি তরঙ্গ, লঘু নিম্নচাপ, ক্রান্তীয় নিম্নচাপ। অন্যদিকে শক্তিশালী ঘূর্ণবাতকে ভাগ করছে তোমার হ্যারিকেন বা টাইফুন এবং টর্নেডো, ঠিক আছে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে দেখো 3টে ভাগে ভাগ করছে, গতিশীল ঘূর্ণবাত, তাপীয় ঘূর্ণবাত আর মাধ্যমিক বা গৌণ ঘূর্ণবাত। অন্যদিকে প্রতিপ ঘূর্ণবাতকে দুটো ভাগে ভাগ করছে, উষ্ণতার তারতম্য অনুসারে আর উৎপত্তির তারতম্য অনুসারে। উষ্ণতার তারতম্য অনুসারে হচ্ছে তোমার উষ্ণ প্রতিপ ঘূর্ণবাত আর শীতল প্রতিপ ঘূর্ণবাত, আর উৎপত্তির তারতম্য অনুসারে বলছে যান্ত্রিক, বিকিরণজনিত, তাপজনিত এবং প্রতিবন্ধক, ঠিক আছে। তাহলে এই গেল তোমার বায়ুমণ্ডলীয় গোলযোগের প্রকারভেদ। তাহলে এইগুলোর মধ্যে শুধুমাত্র সিলেবাসে তোমাদেরকে দুটো করতে হবে, একটা হচ্ছে ঘূর্ণবাত, একটা হচ্ছে প্রতিপ ঘূর্ণবাত। ঘূর্ণবাতের দুটো ভাগ এবং প্রতিপ ঘূর্ণবাত একা একটা, অর্থাৎ 3টে। এবার দেখো, তাহলে আমরা 3টে জিনিস জানলাম। এখানে সিলেবাস অনুসারে 3টে গোলযোগের কথা এখানে বলা হয়েছে। এবারে প্রথম যে গোলযোগটা অর্থাৎ ঘূর্ণবাতটাকে আমরা এবারে জানবো, যার মধ্যে ঘূর্ণবাত এবং প্রতিপ ঘূর্ণবাত দুটোই আছে। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে ঘূর্ণবাত কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো, ঘূর্ণবাত কাকে বলে আমরা এবং এর বৈশিষ্ট্য কী, এগুলো দেখো আমরা ক্লাস 9-10 বইয়ে কিন্তু পড়েছি, কিন্তু এত মানে ডিসকাসলি আমরা পড়িনি।
কিন্তু পড়েছি। তোমরা যদি এখান থেকে পরিষ্কার একটু বুঝতে না পারো তাহলে নিচু ক্লাসের বইগুলো একটু ফলো করবে, তাতে কিন্তু সুবিধা হবে। তাহলে দেখো ঘূর্ণাবাতের বৈশিষ্ট্য বলছে কোনো স্বল্প পরিসর স্থানের উষ্ণতা হঠাৎ বৃদ্ধির কারণে নিম্নচাপের সৃষ্টি হলে সেই অঞ্চলে বায়ুচাপের সমতা রক্ষার জন্য পার্শ্ববর্তী উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে শীতল বায়ু চক্রাকারে নিম্নচাপ কেন্দ্রের দিকে পর্যায়ক্রমে প্রবেশ করে উষ্ণ এবং হালকা হয়ে কুণ্ডলীর মতো পাক খেতে খেতে ঊর্ধ্বগামী হয়। এরূপ কেন্দ্রমুখী প্রবল গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহকে ঘূর্ণবাত বলে। দেখো আমি তোমাদের জিনিসটা ছবি এঁকে বুঝিয়ে দিই। ধরো কোনো একটা জায়গাতে যখন তাপমাত্রা কমে যায় তখন সেখানে কি হয়, সেখানে নিম্নচাপ বিরাজ করে। ঠিক আছে, ধরো এই একটা জায়গাতে হঠাৎ করে তাপমাত্রা কমে গেছে, সেখানে কিন্তু বিরাজ করছে নিম্নচাপ বা লো প্রেশার। ঠিক আছে, লো প্রেশার, এখানে এল লিখতে হবে। আর চারিদিকে বিরাজ করছে তোমার হাই প্রেশার। ঠিক আছে, এখানে হাই প্রেশার, এখানে হাই প্রেশার, এখানে হাই প্রেশার, এখানে হাই প্রেশার। এবারে এইখানে যেহেতু নিম্নচাপ সৃষ্টি হয়েছে, বায়ু সবসময় উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যায়। ঠিক যেমন জল উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে বয়ে যায়, বায়ু তেমনি উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যায়। তাহলে কি হবে, এই বরাবর একটা চাপ ঢালের সৃষ্টি হবে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। ঠিক আছে, এবারে দেখো যখনই বায়ুটা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে বয়ে যাবে তখন কি হবে, ওই তোমার উত্তর গোলার্ধে ফেরেলের সূত্র, উত্তর গোলার্ধে ঘড়ির উত্তর গোলার্ধে তোমার ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হবে। তাহলে এটা যদি উত্তর গোলার্ধে হয় তাহলে এটা এমনি করে বেঁকে প্রবাহিত হবে। তাহলে এরকম করে যদি বেঁকে বেঁকে প্রবাহিত হয় তাহলে কি হবে, তোমার এখানে একটা তোমার স্তম্ভের সৃষ্টি হবে, বুঝতে পেরেছ? এবং এইখানে তোমার ঘুরতে 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 বায়ুটা উপরের দিকে উঠে যাবে এবং এরকম করে একটা সমতার সৃষ্টি করবে। এই জায়গাটিকে বলছে তোমার ঘূর্ণবাত চক্ষু। আমরা পরে আলোচনা করছি ঘূর্ণবাত চক্ষু কাকে বলে। তাহলে এইটাই হচ্ছে তোমার ঘূর্ণবাত। পরিষ্কার হয়েছে? তাহলে ঘূর্ণবাত কাকে বলে বললাম। এবার দেখো আমাদের ঘূর্ণবাতের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাহলে ঘূর্ণবাতের বৈশিষ্ট্য কী কী আছে দেখো। ঘূর্ণবাতের প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে 1 নম্বর, ক্রান্তীয় ঘূর্ণপাতে চাপ রেখাগুলির মধ্যে একটি সামঞ্জস্য দেখতে পাওয়া যায় এবং এগুলি মোটামুটি গোলাকার হয়। ঠিক আছে, আমরা ঘূর্ণবাতের মধ্যে ক্রান্তীয় ঘূর্ণবাতটা এখন পড়ছি। হ্যাঁ, বায়ুচাপের পার্থক্য অধিক থাকায় বায়ুর গতিবেগ প্রবলতর হয়। হ্যারিকেন ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বাতাসের গতিবেগ সাধারণত ঘন্টায় 120 কিলোমিটার বেশি হয় এবং ঝড়ের ব্যাস 140 থেকে 160 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। 2 নম্বর কী আছে, প্রবল বৃষ্টিপাত। হ্যাঁ, এবং স্থিতিশীল ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বৃষ্টিপাতের পরিমাণ প্রায় সর্বত্র সমান হয়। 3 নম্বর, ঘূর্ণবাতের কেন্দ্রে উত্তাপের বিস্তার ও সব দিকে সমান থাকে। মধ্যক্ষাংশীয় ঘূর্ণবাতে যেরূপ শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত থাকে, ক্রান্তীয় ঘূর্ণবাতে কিন্তু সেরকম থাকে না। 4 নম্বর, ঝড়ের প্রবলতম অংশে বায়ুর কোনো রকমের কোনো স্থানান্তর হয় না। ঠিক আছে। 5 নম্বর, ক্রান্তীয় ঘূর্ণবাত শীতকাল অপেক্ষা গ্রীষ্মকালে অধিক সংঘটিত হয়। 6 নম্বর, ঘূর্ণিঝড়ের কেন্দ্রের অঞ্চল মোটামুটি শান্ত, মেঘমুক্ত এবং বৃষ্টিহীন থাকে। 7 নম্বর, ক্রান্তীয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মতো ক্রান্তীয় ঘূর্ণবাতের সঙ্গে প্রতিভ ঘূর্ণবাতের আগমন হয় না। 8 নম্বর, ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী অঞ্চলে প্রবল ঝড় বা তুফানের সৃষ্টি হয়। এর প্রভাবে ধন সম্পত্তির খুব ক্ষতি হয়, এমনকি প্রাণহানিও ঘটে থাকে। ঝড়ের উৎপত্তি মোটামুটিভাবে উষ্ণ সমুদ্রের জলে হয়ে থাকে। গ্রীষ্মকালে যখন ITCZ ইন্টারট্রপিক্যাল কনভেনশনাল জোন নিরক্ষরেখা থেকে সর্বাপেক্ষা দূরে অবস্থান করে তখন এই ঝড় অধিক সংঘটিত হয়। তাহলে এই গেল তোমার ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বৈশিষ্ট্য। এরপরে আমাদের যেটা জানতে হবে বলছে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি। কিভাবে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয়? তাহলে দেখো, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি বলতে আমরা তো ধরো পৃথিবী আমাদের যে আছে, এখানে ধরো পৃথিবীতে তোমার পৃথিবী হচ্ছে এরকম আমাদের অভিগত গোলাকার বিশিষ্ট। ঠিক আছে, বা জিওড। এখানে আছে তোমার নিরক্ষরেখা, এটা কর্কট ক্রান্তি, এটা মকর ক্রান্তি। ঠিক আছে, ক্রান্তীয় ঘূর্ণবাত যেটা হয় এই অঞ্চলের মধ্য দিয়ে তোমার কিন্তু তার কাজ সম্পন্ন করে। অর্থাৎ এইদিকে উত্তর পূর্ব আয়ন বায়ু, এদিকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় এবং এই বরাবর আছে তোমার কি গো, ITCZ ইন্টারট্রপিক্যাল কনভেনশনাল জোন, যেখানে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কিন্তু এখানে এসে মিলিত হয় বা পূবালি বায়ু এখানে মিলিত হয়। এই বরাবর ITCZ অবস্থান করছে এবং এইখানেই তোমার সৃষ্টি হচ্ছে তোমার ক্রান্তীয় ঘূর্ণবাত। তাহলে দেখো, এখানে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তিটা কি বলছে। ক্রান্তীয় মণ্ডলের ঘূর্ণাবর্ত সাধারণত 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে উৎপন্ন হয়। অর্থাৎ এটা হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 23.5 ডিগ্রি
কর্কটক্রান্তি, আর এটা হচ্ছে 23.5 দক্ষিণ, এটা হচ্ছে মকরক্রান্তি। তাহলে এইটুকুর মধ্যে কিন্তু উৎপত্তি হয়। দেখো এখানে বলা আছে 0 থেকে 5 ডিগ্রি উত্তর দক্ষিণ অক্ষাংশের মধ্যে উৎপন্ন হয়। এরূপ ঘূর্ণবাতে বায়ু চারিদিক থেকে শক্তিশালী নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে ধাবিত হয়। অর্থাৎ চারিদিক থেকে মানে কি বলতো, এরকম করে দুদিক থেকে এসে এখানে তোমার এসে ধাবিত হচ্ছে। উত্তর এবং দক্ষিণ গোলার্ধ থেকে যে আয়ন বায়ু নিরক্ষরেখা অভিমুখী হয় তাতে অন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বা আইটিসি জেডে অত্যধিক উষ্ণতা এবং বায়ু বিক্ষেপের ফলে গভীর নিম্নচাপ বা অত্যধিক বায়ু শূন্যতার সৃষ্টি হয়ে বায়ুচাপ কমে যায়। অনুকূল ক্ষেত্রে নিম্নচাপ ক্রমশ গভীর নিম্নচাপে পরিণত হয়ে ক্রান্তীয় ঘূর্ণবাতের সূত্রপাত ঘটায়। বুঝতে পারছো? তাহলে এই আইটিসি জেড বরাবরই কিন্তু দুটো বায়ু মিলিত হওয়ার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তোমার ঘূর্ণবাতের উৎপত্তি ঘটাচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার আমাদের ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি এবং সংগঠন প্রক্রিয়া। এরপর দেখো আছে পরের প্রশ্ন বলছে ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন বর্ণনা করো। গঠন মানে হচ্ছে স্ট্রাকচার। তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে দেখো এইটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের গঠন। অর্থাৎ আমি প্রথমে যেটা বোঝালাম ঘূর্ণবাতের চক্ষু, ঘূর্ণবাতের যে তোমার উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যাচ্ছে সেটা হচ্ছে তোমার ঘূর্ণবাতের তোমার গঠন। দেখো তাহলে কি বলছে, ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ু প্রবাহ নিম্ন গতি সম্পন্ন বা শান্ত থাকে এবং আকাশ মেঘমুক্ত থাকে, একে ঘূর্ণবাতের চক্ষু বলে। তাহলে এই জায়গাটিতে কিন্তু তোমার কি হচ্ছে, শান্ত আবহাওয়া বিরাজ করছে। সবসময় মনে রাখবে যেখানে উচ্চচাপ বিরাজ করবে এই জায়গাটা যেটা আছে, এই জায়গাটা যেটা আছে এখানে কিন্তু শান্ত আবহাওয়া বিরাজ করে। বুঝতে পারছো? চারিদিক এই দিক থেকে এই দিকে যখন আসছে তখন এই ইন্টারটপিক অবস্থা বরাবর কিন্তু তোমার শান্ত অবস্থা বিরাজ করছে এবং এইখানে তোমার বলছে কি ঘূর্ণ বা চক্ষু। ঠিক আছে, এবার দেখো কি বলছে, ঘূর্ণবাত চক্ষু বলে। এর বাইরের দিকে ঝড়ের অঞ্চলগুলিতে কয়েকটি ভাগে চিহ্নিত করা যায়। এর প্রত্যেকটি বিভাগ নিয়ে আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে তোমার ঘূর্ণবাতের চক্ষু। তাহলে ঘূর্ণবাতের কেন্দ্র বা চোখ প্রায় গোল আকৃতির হয় এবং 10 থেকে 100 কিলোমিটার ব্যাসার্ধ সম্পন্ন হয়। এই অঞ্চলে ঝড়ের গতিবেগ দ্রুত হ্রাস পায় এবং আকাশ প্রায় মেঘমুক্ত থাকে। রৌদ্রতাপে উষ্ণতার বৃদ্ধি ঘটে এবং হালকা বায়ু প্রবাহ অস্বস্তি বাড়িয়ে দেয়। চোখের বহিঃপ্রান্ত দেশে বায়ুর ঊর্ধ্বে এবং বাইরের দিকে পার্শ্ববর্তী বায়ু দ্বারা তাড়িত হয়। এর ফলে এই অঞ্চলে বায়ুচাপ নিম্নতর হয় এবং ঊর্ধ্ব বায়ুর নিম্নচাপ ঘটে। এর ফলে আকাশ পরিষ্কার হয়। তাহলে দেখো এইখানে কি হয়, ঘূর্ণবাত অঞ্চলে এইখানে যখনই তোমার শীতল বাতাসটা উপরের দিকে উঠে যায় তখন কিন্তু এইখানে মেঘের সঞ্চার করে। বুঝতে পারছো? এই দুদিকে কিন্তু মেঘের সঞ্চার করে। এই চক্ষু বরাবর কিন্তু হয় না, এই দুদিকে কিন্তু মেঘের সঞ্চার ঘটবে এবং এখানে কিন্তু প্রবল বেগে বৃষ্টিপাত হতে থাকে। বুঝতে পারছো? নিয়ে পুরো জায়গাটাকে সমতা রক্ষা করা হয়। তাহলে এই যে তোমার 2 নম্বরে দেখো দেওয়া আছে মেঘের দেয়াল, অর্থাৎ ঘূর্ণবাত চক্ষু আছে তারপরে কিন্তু সৃষ্টি হচ্ছে মেঘের দেয়াল। তাহলে ঘূর্ণবাতের চোখের চারপাশে কিউমুলো নিম্বাস মেঘের দেয়াল তৈরি হয়, যা চোখের দেয়াল বা মেঘের দেয়াল নামে পরিচিত। এটি প্রায় 10 থেকে 20 কিলোমিটার বিস্তৃত অঞ্চলে বিস্তৃত থাকে। এখানে ঝড়ের গতি সর্বাধিক তীব্র হয় এবং প্রায়ই কিউমুলোনিম্বাস মেঘ গঠন করে ও বজ্র ঝড়ের বেষ্টনী তৈরি করে। এই অঞ্চলে সবচেয়ে নিবিড়ভাবে বৃষ্টিপাত ঘটে থাকে। ঠিক আছে, তারপরে দেখো 3 নম্বরে দিয়েছে স্পাইরাল ব্যান্ড। তাহলে মেঘের দেয়াল বা চোখের দেওয়ালকে ঘিরে থাকে দুটি স্পাইরাল ব্যান্ড। ঠিক আছে, যেগুলি উপগ্রহ চিত্রে নীহারিকার মতো দেখা যায়। এই ব্যান্ড দুটি শত শত কিলোমিটার দীর্ঘ হলেও চওড়ায় মাত্র কয়েক কিলোমিটার হতে পারে। এই ব্যান্ডগুলিকে রেন ব্যান্ড বা ফিডার ব্যান্ড বলা হয়ে থাকে। এগুলি প্রচুর ঝড় বৃষ্টি বয়ে আনে এবং কেন্দ্রের দিকে অগ্রসর হয়। ঘূর্ণিঝড়ের সঙ্গে এই ব্যান্ড দুটিও আবর্তন করতে থাকে। এরপর দেখা আছে বহিঃসীমা অঞ্চল বা আউটার বাউন্ডারি রিজিয়ন। ঘূর্ণিঝড়ের বহিঃসীমায় থাকে একটি অঙ্গুরীয়কার অঞ্চল যেখানে স্বল্প মেঘাচ্ছন্নতা, অধিক উষ্ণতা ও স্বল্প আর্দ্রতা দেখা যায়। এর কারণ হলো ঘূর্ণিঝড়ের এই বহিস্থ অঞ্চলে ঊর্ধ্ব থেকে বায়ুর নিমজ্জন ঘটে। তাহলে এই হচ্ছে তোমার ঘূর্ণিঝড়ের গঠন। ঠিক আছে, এরপরে দেখো পরের প্রশ্নটা যেটা দেওয়া আছে ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র বর্ণনা করো। ঠিক আছে, তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে দেখো ছোট করে দেওয়া আছে, আমি তোমাদের দেখাই। তোমাদের তো 5 নম্বরের প্রশ্ন ম্যাক্সিমাম। দেখো এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র। ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি থেকে বিন্যাসের বিভিন্ন পর্যায়গুলি চিত্রসহ বর্ণনা করো। তাহলে দেখো দেওয়া আছে ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্রকে আবহবিদ পলমার ও বার্জারন 4টি পর্যায়ে বিভক্ত করেছেন, যথা প্রারম্ভিক পর্যায়। ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রারম্ভিক পর্যায়ে সমুদ্রের উপর কয়েক হাজার বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে
জুড়ে পরিবর্তনশীল বায়ু বিক্ষিপ্তভাবে প্রভাবিত হয়। এই সময় বায়ু ক্রমশ উষ্ণ এবং বায়ুচাপ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। নিম্নচাপ কেন্দ্রে বায়ুর চাপ সাধারণত 900 থেকে 920 মিলিবার হয়ে থাকে। এই অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত ঘটে। বায়ুচাপ হ্রাস পাওয়ার ফলে বাতাস ক্রমাগত আবর্তিত হতে থাকে এবং কোরিওলিস বলের জন্য একটি ঘূর্ণির সৃষ্টি হয় এবং অবশেষে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। তারপর দেখো বিকাশশীল পর্যায়। বিকাশশীল পর্যায়ে কী দিয়েছে বলছে, ঘূর্ণবাতের এই পর্যায়ে উচ্চ আর্দ্রতা ও ঘনীভবনের ফলে সৃষ্ট লিনতাপের জন্য বায়ুর চাপ হ্রাসের প্রক্রিয়া অব্যাহত থাকে এবং বায়ুর গতিবেগ ক্রমশ বাড়তে থাকে। ঘূর্ণবাতের চক্ষুকে কেন্দ্র করে বায়ুর আবর্তিত হতে থাকে এবং ঘূর্ণবাত 15 থেকে 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে অগ্রসর হতে থাকে। ঘূর্ণবাতের কেন্দ্রভাগের উষ্ণতা যত বৃদ্ধি পেতে থাকে তত শক্তিশালী হয়। বিশাল অঞ্চল জুড়ে কালো কিউমুলোনিম্বাস মেঘ আকাশ ঢেকে যায় এবং মুষলধারে বৃষ্টিপাত হয়। এবার পরিণত পর্যায় বলছে, এই পর্যায়ে বায়ুর গঠনগত অবস্থাকে 4টি অসমবৃত্তীয় বলয়ে ভাগ করা হয়। এক হচ্ছে প্রথম বলয়, বলছে ঘূর্ণবাতের কেন্দ্রে একটি শান্ত অঞ্চল সৃষ্টি হয়, এর ব্যাস প্রায় 10 থেকে 20 কিলোমিটার। এই ক্ষুদ্র বৃত্তাকার বলয়কে ঘূর্ণবাতের চক্ষু বলে। দ্বিতীয় বলয়, বলছে ঘূর্ণবাতের চক্ষুর চারিদিকে ঘিরে থাকে বিক্ষুব্ধ বলয়, যার ব্যাস প্রায় 50 থেকে 150 কিলোমিটার। তৃতীয় বলয়, বলছে দ্বিতীয় বলয়কে কেন্দ্র করে অবস্থান করে বহিস্থ ঝঞ্ঝা বিক্ষুব্ধ বলয়। চতুর্থ বলয়, এই বলয়টি হলো সর্ববহিস্থ বলয়, এখানে দুর্বল বায়ু প্রবাহিত হয়। আর সবথেকে কাছে দেখো অন্তিম পর্যায়, বলছে স্থলভাগে প্রবেশ করার পর ভূপৃষ্ঠে ঘর্ষণজনিত বাধা এবং সমুদ্র থেকে বাষ্প, জলীয় বাষ্প এবং লিনতাপের অভাবে ঘূর্ণবাত ক্রমশ দুর্বল হতে থাকে এবং বায়ুর গতিবেগ এবং বৃষ্টিপাতের পরিমাণ কমে আসে। ঘূর্ণবাতের বিনাশ ঘটে, পরিষ্কার এবং শান্ত আবহাওয়া বিরাজ করে। এবং এই ছবিটা তোমরা দেবে অথবা এই ছবিটাও কিন্তু তোমরা দিতে পারো, ঠিক আছে। তাহলে একটা জিনিস মনে রাখো, ঘূর্ণবাতের উৎপত্তি হয় কিন্তু জলভাগে, ঠিক আছে, এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তোমার স্থলভাগে। মানে তার জীবনচক্র শুরু হয় জলভাগে, শেষ হয় স্থলভাগে। এরপর দেখো আছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল অবস্থাগুলি কী কী। তাহলে দেখো ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল অবস্থা হচ্ছে, প্রথম 1 নম্বর হচ্ছে উষ্ণ জলভাগ এবং বায়ুমণ্ডলের নীলতাপ সরবরাহ। বলছে ক্রান্তীয় ঘূর্ণিঝড় গঠিত হয় উষ্ণ সমুদ্রে। এক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠে জলের উষ্ণতা অন্তত 26 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়া প্রয়োজন। 2 নম্বর হচ্ছে এই উষ্ণ জলের গভীরতা 60 মিটার থেকে 70 মিটার হওয়া বাঞ্ছনীয়। এর ফলে বাষ্পীভবন ঘটবে এবং বাষ্পীভবন থেকে ঘনীভবন এবং অধক্ষেপণের কালে বায়ুতে লিনতাপ সংযোজন করবে। এই লিনতাপ ঘূর্ণিঝড়ের শক্তির অন্যতম উৎস। অধিকাংশ ঘূর্ণিঝড় ঘটে গ্রীষ্মের শেষ ভাগে এবং শরতের প্রথম দিকে, কারণ এই সময় ক্রান্তীয় অঞ্চলের জলভাগ শরৎ অপেক্ষা উষ্ণ হয়। 2 নম্বর হচ্ছে পূর্বতন নিম্নচাপজনিত অস্থিরতা। বলছে যে পূর্বালি বায়ু তরঙ্গে আগে থেকে উপস্থিত নিম্নচাপজনিত অস্থিরতা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করে। তারপর দেখো কোরিওলিস প্যারামিটার। যে কোরিওলিস বলের মান সংশ্লিষ্ট অক্ষরেখার নির্দিষ্ট মান অতিক্রমকালে অর্জিত হয়। কোরিওলিস বলের মান নিরক্ষরেখায় 0 এবং অন্যান্য অক্ষরেখায় সাইন মান অনুসারে দ্রুত বর্ধিত হয়। 5 ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করলে কোরিওলিস প্যারামিটার 10.5 সেকেন্ড অতিক্রম করে। এই অবস্থায় কোরিওলিস বল ঘূর্ণিঝড়ের আবর্ত সৃষ্টি করার মতো যথেষ্ট শক্তি সম্পন্ন হয়। এই কারণে অধিকাংশ ক্রান্তীয় ঘূর্ণিঝড় উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সংঘটিত হয়। এরপর 4 নম্বর দেখা আছে উচ্চ আর্দ্রতার মান। বলছে যে ট্রপোস্ফিয়ারের মাঝামাঝি উচ্চতায় আর্দ্রতার মান অধিক থাকা প্রয়োজন, তবেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিউমুলোনিম্বাস মেঘ গঠন করবে। সমুদ্রের উপর মধ্য ট্রপোস্ফিয়ারে এই মেঘ গঠন হবে যদি আর্দ্রতার পরিমাণ 50 থেকে 60% হয়। এরপর দেখো ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে বায়ুর বিপরীত গমন। বলছে ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে বায়ুর সুসংহতভাবে বিপরীত গমন ঘটবে। ঊর্ধ্বে বায়ুর বিপরীত গমন নিম্নে বায়ুর অভিমুখী গমনের থেকে বেশি হবে। নিম্নচাপ কেন্দ্রের দিকে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর অভিগমন ঘটবে এবং এই মিলিত বায়ু ঊর্ধ্বমুখে উলম্বভাবে উৎক্ষিপ্ত হবে। এটি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ সূচিত করে। তাহলে এই হলো তোমার ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল অবস্থা। এরপর দেখো যেটা দেওয়া আছে, বলছে ক্রান্তীয় ঘূর্ণবাতের শ্রেণীভাগ করে বর্ণনা দাও। তাহলে শ্রেণীভাগ করে বর্ণনা অর্থাৎ কটা ভাগে ভাগ করা হয় সেটা তো আমরা ধরো আগে আলোচনা করেছি। শক্তিশালী এবং দুর্বল এই দুটো ভাগে কিন্তু ভাগ করছে। তাহলে দেখো শক্তিশালী কোনটাকে বলছে নিরক্ষরেখা থেকে 5 ডিগ্রি উত্তর ও 5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত সামুদ্রিক অঞ্চলে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। অতিরিক্ত তাপে ঝড়ের কেন্দ্রে একটি নিম্নচাপের সৃষ্টি হয়, যেখানে পার্শ্ববর্তী অন্যান্য অঞ্চল থেকে শক্তিশালী বায়ু প্রবল বেগে ধাবিত হয়। ঝড়ের এই কেন্দ্র
কেন্দ্র অঞ্চলে ব্যারোমিটারে তোমার পারদ দ্রুত নেমে 950 মিলিবার থেকে 850 মিলিবারে পৌঁছে যায়। কয়েক ঘন্টায় কখনো কখনো এটি প্রায় 40 মিলিবারের বারেও নেমে আসে। এই ঝড়ের কেন্দ্রটি ঝড়ের চক্ষু নামে পরিচিত এবং শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। এবার দুর্বল ক্রান্তীয় ঘূর্ণবাত বা ডিপ্রেশন কোনটাকে বলছে, যেটা আমরা নিম্নচাপ বলি, ঠিক আছে। বায়ুমণ্ডলে মৌসুমী বায়ুর আগমনে এই ধরনের ঘূর্ণবাত সৃষ্টি হয়ে থাকে। যখন আগত আর্দ্র মৌসুমী বায়ু শুষ্ক স্থলবায়ুর সংস্পর্শে আসে তখন এই ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এগুলি সাধারণত খুবই দুর্বল প্রকৃতির, ঝড়ের গতিও খুব সামান্য, কখনো কখনো এটি কোনো নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করে এবং কয়েকদিন ধরে বৃষ্টিপাত ঘটায়। এটাই হচ্ছে তোমার নিম্নচাপ, যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি। তাহলে এই গেল তোমার ঘূর্ণবাতের শ্রেণীভাগ। এরপর দেখা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাবিত অঞ্চল ও আঞ্চলিক নামগুলি লেখো। দেখো আমরা এই যে ক্রান্তীয় ঘূর্ণবাতের যে বিভিন্ন নাম আছে, এগুলো কিন্তু ক্রান্তীয় অঞ্চল যে সমস্ত দেশে বিভিন্ন নামে পরিচিত, এবং এইটার উপরে কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু প্রায়ই আসে। তো দেখো এই যে ছকের মধ্যে যেটা দেওয়া আছে, এটা দিলেই কিন্তু তোমরা পরিষ্কার বুঝতে পারবে। যেমন ধরো হ্যারিকেন তোমার কোথায় পরিচিত? ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগর এটা উৎপত্তি হয়। আর প্রভাবিত হয় কোন কোন অঞ্চল? পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, মেক্সিকো উপসাগর, অর্থাৎ আমরা কিন্তু হ্যারিকেন নামে চিনি। টাইফুন কোনখানে উৎপত্তি হচ্ছে? চীন সাগর থেকে, দক্ষিণ চীন সাগর থেকে। আর প্রভাবিত অঞ্চল পূর্ব চীন এবং দক্ষিণ জাপান। তাইফু এটা জাপান সাগর থেকে উৎপন্ন হচ্ছে, জাপান দ্বীপপুঞ্জ প্রভাবিত হচ্ছে। ব্যাগুই হচ্ছে উত্তর ভারত মহাসাগর থেকে উৎপন্ন হচ্ছে, প্রভাবিত অঞ্চল হচ্ছে ফিলিপাইন্স দ্বীপপুঞ্জ। টর্নেডো এটা পশ্চিম আটলান্টিক মহাসাগর থেকে উৎপন্ন হচ্ছে, আর প্রভাবিত অঞ্চল হচ্ছে আমেরিকা মিসিসিপি নদীর মোহনা। উইলি দক্ষিণ ভারত মহাসাগর থেকে উৎপন্ন হচ্ছে, প্রভাবিত অঞ্চল হচ্ছে অস্ট্রেলিয়া। সাইক্লোন এটা তোমার উত্তর পূর্ব প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, আরব সাগর থেকে তোমার উৎপত্তি হচ্ছে। আর প্রভাবিত অঞ্চল হচ্ছে মেক্সিকো, দক্ষিণ পূর্ব আফ্রিকা, মাদাগাস্কার, ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। তাহলে দেখো আমাদের যেগুলো আছে সেটা দুটো নামে পরিচিত, একটা হচ্ছে হ্যারিকেন, একটা হচ্ছে সাইক্লোন, এবং এই দুটোই কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে। এবার যদিও এইগুলোর কিন্তু আবার বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দেওয়া থাকে, ঠিক আছে। কত দেশ এক একটা ঝড়ের এক একটা নাম কিন্তু আলাদা করে দেওয়া থাকে, কিন্তু এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু জেনারেল নাম, ঠিক আছে। এরপর দেখো ব্যারোট্রপিক অবস্থা বলতে কি বোঝো? আচ্ছা, ব্যারোট্রপিক অবস্থা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যারোট্রপিক অবস্থা, দেখো ব্যারোট্রপিক অবস্থা হলো এমন এক স্বাভাবিক আবহাওয়াগত অবস্থা যেখানে বায়ুমণ্ডলে সমচাপ তল এবং সমঘনত্ব পৃষ্ঠ পরস্পরের সমান্তরালে অবস্থান করে। বৈশিষ্ট্য কি? এই অবস্থাতে বায়ু স্থিতিশীল থাকে। 2 হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রার ও বায়ুচাপীয় অবস্থার পার্থক্য একই প্রকার হয়। 3 নাম্বার, কোনো উলম্ব বায়ুস্রোত দেখা যায় না বলে ঘূর্ণবাত বিকাশ লাভ করতে পারে না। এটা হচ্ছে ব্যারোট্রপিক অবস্থা। এরপর দেখা হচ্ছে ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো? এটা দেখো আমরা আলোচনা করেছি, তবুও এখানে বলে দিই। ঘূর্ণবাতের কেন্দ্রে অবস্থিত শান্ত বায়ু প্রবাহ শূন্য মেঘহীন নির্মল আকাশের ক্ষুদ্র বৃত্তাকার বলয়কে বলা হয় ঘূর্ণবাতের চক্ষু, আই অফ সাইক্লোন। বৈশিষ্ট্য কি? ঘূর্ণবাতের চক্ষুর ব্যাস 5 থেকে 10 কিলোমিটার হয়। 2 নম্বর, এখানে বায়ুচাপ সর্বনিম্ন এবং উষ্ণতা এবং আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয়। 3 নম্বর, বায়ু প্রবাহ তোমার ন্যূনতম থাকে। 4 হচ্ছে ঘূর্ণবাতের চারিদিকে বৃষ্টিপাত হলেও চক্ষু অঞ্চলে কিন্তু কোনো বৃষ্টিপাত হয় না। তাহলে এই হচ্ছে তোমার ঘূর্ণবাতের চক্ষু। আর ছবি তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এই ছবিটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, তাহলে ঘূর্ণবাতের প্রশ্ন কিন্তু আমাদের শেষ হলো। এরপরে আমরা আলোচনা করব নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত নিয়ে। তাহলে প্রথম প্রশ্ন কি আছে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত তোমার যেটা আছে এটা তোমার ফ্রন্টোজেনেসিস আর ফ্রন্টোলিসিস, অর্থাৎ এখানে কিন্তু দুটো বায়ুর সংযোগ বরাবর যে ফ্রন্ট তৈরি হয় সেখান থেকে কিন্তু ঝড়টা সৃষ্টি হয়। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কাকে বলে? দেখো পৃথিবীর উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। তাহলে দেখো আমাদের এই অঞ্চলটার মধ্যে কি হচ্ছে, তোমার এই জায়গাটা হচ্ছে তোমার ক্রান্তীয় ঘূর্ণবাত, আর এইখান থেকে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল অর্থাৎ 66.5 ডিগ্রি উত্তর আর 66.5 ডিগ্রি দক্ষিণ, এইখানে তৈরি হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। বুঝতে পেরেছ? তাহলে ওইটাই বলছে 30 ডিগ্রি থেকে 70 ডিগ্রি অক্ষাংশের মধ্যে যেসব ঘূর্ণবাতের উৎপত্তি হয় তাকে মধ্য অক্ষাংশীয় বা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত বলা হয়। মধ্য অক্ষাংশীয় অঞ্চলে উষ্ণ এবং শীতল বায়ুপুঞ্জের মিলনস্থলে বা সন্ধিক্ষণ অঞ্চলে বায়ু প্রাচীর বা বায়ু সীমান্ত বা বাতাগ্র গড়ে উঠলে এই ধরনের ঘূর্ণাবর্তের জন্ম হয়। এরপর দেখো বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য প্রথমে হচ্ছে আকৃতি কি বলছে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কখনো বৃত্তাকার, উপবৃত্তাকার, আবার কখনো কখনো উৎপত্তির পর বিকাশের সঙ্গে সঙ্গে ভি আকৃতি ধারণ করে। 2 নম্বর আকার,
এর গড় ব্যাস 1500 থেকে 2000 কিলোমিটার পর্যন্ত হয়। চরম শক্তিশালী, কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে ব্যাস 1500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এর পরের বৈশিষ্ট্য কী আছে দেখো, উচ্চতা। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উলম্ব বিস্তার গড়ে প্রায় 10 থেকে 12 কিলোমিটার হয়ে থাকে। এরপর নেক্সট আছে দেখো বায়ুচাপ। বলছে নিম্নচাপ কেন্দ্র থেকে বহি প্রান্তের মধ্যেকার বায়ুচাপের পার্থক্য 10 থেকে 12 মিলিবার হয়। বায়ুর গতিবেগ 40 থেকে 60 কিলোমিটার, গ্রীষ্মকালে 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। স্থানান্তর বা গমনের দিক। বলছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পশ্চিম থেকে পূর্ব দিকে গমন করে। পশ্চিমা বায়ুর প্রভাবেই এই ধরনের গমন কিন্তু হয়। তাহলে পূর্বালি বায়ুর প্রভাবে তোমার হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাত, আর পশ্চিমা বায়ুর প্রভাবে হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। 7 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট আবহাওয়া। বলছে ঘূর্ণবাত সৃষ্টির সঙ্গে সঙ্গে প্রায় 24 ঘন্টা ধরে এক নাগারে বৃষ্টিপাত হয়। সিরো স্ট্যাটাস জাতীয় মেঘের উৎপত্তি হয়। সীমান্ত এবং বায়ু প্রাচীর সৃষ্টির মাধ্যমে এই মেঘ ও বৃষ্টি হয়, তবে বৃষ্টিপাতের বন্টন যথেষ্ট মাত্রায় অসম। ঠিক আছে, তাহলে দেখো এই যে আবহাওয়াটা, এটা কিন্তু আমাদের ভারতবাসীরা কিন্তু ফিল করতে পারি না। তার কারণ হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কিন্তু ভারতবর্ষের ওপর দিয়ে প্রবাহিত হয় না। এটার বিস্তার হচ্ছে তোমার 30 থেকে 70 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে, কিন্তু আমাদের ভারতের কিন্তু 8 ডিগ্রি 4 মিনিট উত্তর থেকে 37 ডিগ্রি 6 মিনিট উত্তর। ঠিক আছে, এরপর দেখো 8 নম্বর হচ্ছে ঊর্ধ্ব স্তরের বায়ুর সঙ্গে সম্পর্ক। হচ্ছে ঊর্ধ্বাকাশে পশ্চিমা বায়ু বা রশ্মি তরঙ্গের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবিষ্কৃত হয়েছে। পশ্চিমা বায়ু তরঙ্গ যখন মেরুর দিকে বাঁক দেয় তখন দীর্ঘায়িত উচ্চচাপ বা রিজ, এবং যখন ক্রান্তীয় অঞ্চলের দিকে বাঁক নেয় তখন দীর্ঘায়িত নিম্নচাপ বা দ্রোণীর সৃষ্টি হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার আমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। এবার দেখো আছে কিভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে উৎপত্তি আছে, আমরা যেমন ক্রান্তীয় ঘূর্ণবাত দেখলাম, যেটা তোমার দুটো বায়ুর মাঝ বরাবর সৃষ্টি হচ্ছে, অর্থাৎ উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। ঠিক একই রকমভাবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতটা কীভাবে সৃষ্টি হচ্ছে সেটা এবার আমরা দেখব। দেখো এখানে কিন্তু দুটো বিপরীতমুখী বায়ুর কিন্তু সংঘর্ষ হচ্ছে না, এখানে সীমান্ত বরাবর সৃষ্টি হয়। তাহলে কী বলছে, দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের সীমান্ত বরাবর এই ঘূর্ণবাত আত্মপ্রকাশ করে। এক্ষেত্রে বায়ুপুঞ্জ দুটির উষ্ণতা, ঘনত্ব এবং প্রবাহের দিক ভিন্ন ভিন্ন হয়ে থাকে। পৃথিবীর যে সমস্ত অঞ্চলে এরূপ অনুভূমিক ভিন্ন উষ্ণতাযুক্ত বায়ুপুঞ্জ পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত হয়, সেই সকল অঞ্চলে কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সৃষ্টি হয়। ঠিক আছে, দুটো ভিন্ন ঘনত্বের বায়ু যখন প্রবাহিত হবে ওই অঞ্চলে, নাতিশীতোষ্ণ অঞ্চলে, তখনই কিন্তু তাদের সীমান্ত বরাবর এটা সৃষ্টি হয়। যার জন্য দেখো সীমান্ত বলছে দুটি ভিন্ন ধর্মের বায়ুপুঞ্জ যাদের উষ্ণ এবং আর্দ্রতা ভিন্ন, তখন তারা পরস্পর সঙ্গে মিলিত হয়, তখন তারা একে অপরের সঙ্গে না মিশে একটি ফ্রন্ট বা সীমান্ত বা বায়ু প্রাচীর গড়ে তোলে। ঠিক আছে, দেখো আমি এই জিনিসটা তোমাদের বুঝিয়ে দিই যে কীভাবে তোমার সীমান্ত বা প্রাচীরটা গড়ে তুলছে। দেখো এইখানে ধরো দুটো বায়ু পরস্পর সমান্তরালে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এইদিকে প্রবাহিত হচ্ছে আর একটা বায়ু এই দিকে প্রবাহিত হচ্ছে। হলো, এটা হচ্ছে উষ্ণ। উষ্ণ মানে কি গো? উষ্ণ মানে লো। আর এটা হচ্ছে শীতল, তার মানে কি হাই। হলো, তাহলে এই দুটো বায়ু যখন পরস্পরের মানে ধরো বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে এবং তাদের যে মাঝামাঝি বরাবর একটা সীমান্তের সৃষ্টি হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সীমান্ত। এবার দেখো আমরা কি জানি, বায়ু উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলের দিকে বয়ে যাবে। তাহলে কি হবে, এই বায়ুটা কিন্তু গিয়ে প্রথমে সীমান্তে আঘাত হানবে। বুঝতে পেরেছ? সীমান্তটা বেঁকে যাবে এবং আবার এসে এখানে আঘাত হানবে, নিয়ে তোমার ওই গোলযোগটা সৃষ্টি হবে। বুঝতে পেরেছ? দেখো এটাই শেষ পর্যন্ত দাঁড়াবে। তাহলে সীমান্ত, এবারে উষ্ণ সীমান্ত। এই যে ধরো এই যে তোমার সীমান্তটা তৈরি হলো, যেখানে উষ্ণ বায়ু আঘাত হানবে সেটা হচ্ছে উষ্ণ সীমান্ত, যেখানে শীতল বায়ু আঘাত হানবে সেটা হচ্ছে শীতল সীমান্ত। আর এই সীমান্ত বরাবর কিন্তু এটা হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, এটা না উষ্ণ না শীতল, দুটোর মাঝ বরাবর কিন্তু এটা সৃষ্টি হয়। এবার দেখো কী বলছে, না মিশে ফ্রন্ট বা সীমান্ত বা বায়ু প্রাচীর গড়ে তোলে। এর বিস্তার 100 থেকে 200 কিলোমিটার, দৈর্ঘ্য 1500 থেকে 3000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। এবার উষ্ণ সীমান্ত কোনটা বলছে, দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জের মধ্যে উষ্ণ বায়ু যেখানে বেঁকে শীতল বায়ুর মধ্যে প্রবেশ করে, তখন উষ্ণ বায়ুর সামনে একটি সীমান্ত গড়ে ওঠে, সেই সীমান্তকে উষ্ণ সীমান্ত বলে। তাহলে উষ্ণ বায়ু যেখানে আঘাত হানছে সেটা হচ্ছে উষ্ণ সীমান্ত। উত্তর গোলার্ধে নিম্নচাপ কেন্দ্রের বায়ু ডান দিকে বেগে প্রবাহিত হয়ে ডান দিকের
অঞ্চল উষ্ণ বায়ু দ্বারা অধিকৃত হয় এবং উষ্ণ সীমান্তের সৃষ্টি হয়। শীতল বায়ু উষ্ণ সীমান্তের আগেই ঊর্ধ্বস্থিত উষ্ণ বায়ুর নিচে কিলক বা এজ গঠন করে। উষ্ণ বায়ু শীতল বায়ু অপেক্ষা হালকা বলে ঢাল বরাবর উপরের দিকে উঠে যায়। যখন একটি নিম্নচাপের অন্তর্গত হয় এবং প্রসারিত হওয়ার ফলে শীতল হয়, তখন ওই উষ্ণ বায়ু মধ্যস্থিত জলীয় বাষ্পের ঘনীভবন ঘটে। এভাবে উষ্ণ বায়ুর পূর্বভাগে মেঘবিন্যাস প্রকৃতপক্ষে শীতল বায়ুর কিলকের উপর অবস্থান করে এবং উষ্ণ সীমান্ত পৃষ্ঠের ঊর্ধ্বতম অংশে সিরাস এবং সিরোস্ট্যাটাস মেঘরাজি ঊর্ধ্বে হাওয়া স্তরে অবস্থান করে এবং নিম্নাংশে মেঘরাশি ঘন হয় এবং ক্রমশ তা বৃষ্টি এবং মেঘে পরিণত হয়। তাহলে এই দেখো এই ছবিটা কিন্তু তোমাদেরকে আঁকতে হবে। এটা হচ্ছে তোমার সীমান্ত এবং এই যে দুটো আঘাত আনার পরে এরকমভাবে সৃষ্টি হচ্ছে। এবার শীতল সীমান্ত কি হচ্ছে দুটি ভিন্নধর্মী মেঘপুঞ্জের উষ্ণ বায়ুরাশির পশ্চাতে শীতল বায়ু এসে উষ্ণ বায়ুকে আঘাত হলে ঠেলে উপরে তুলে দেয়। শীতল বায়ু এই সময় অধিকতর সক্রিয় বা উদ্যোগী ভূমিকা পালন করে। এর ফলে শীতল বায়ুপুঞ্জের সম্মুখভাগে এবং উষ্ণ বায়ুপুঞ্জের পশ্চাতে একটি সীমান্ত বা বায়ুপ্রাচীর সৃষ্টি করে। একে শীতল সীমান্ত বলে। এই অংশে শীতল বায়ু অধিক সক্রিয় হওয়ায় এটি উষ্ণ বায়ুকে উপরে উঠতে বাধ্য করে। এর ফলে উষ্ণ বায়ুর ঊর্ধ্বক্ষেপ ঘটে এবং শীতলকরণের ফলে মেঘরাশির সৃষ্টি হয়। এই মেঘরাশি উষ্ণ সীমান্তের সৃষ্ট মেঘরাশির মতো বেশি বিস্তৃত নয়, ফলে শীতল সীমান্তের মেঘ বিন্যাসে তারতম্য হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার শীতল সীমান্ত। এরপর দেখো অবরুদ্ধ সীমান্ত, অর্থাৎ কিছু কিছু জায়গাতে কি হচ্ছে বায়ুটা পুরো ক্লোজ হয়ে যাচ্ছে, তখন সেখানে সৃষ্টি হচ্ছে অবরুদ্ধ সীমান্ত। সাধারণত শীতল সীমান্ত উষ্ণ সীমান্ত অপেক্ষা অধিক দ্রুত অগ্রসর হয় এবং অচিরেই এটি উষ্ণ সীমান্তকে ধরে ফেলে। এইরূপ অবস্থায় মধ্যবর্তী উষ্ণ বায়ু শীতল বায়ু দ্বারা অবরুদ্ধ হয়ে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে উঠে পড়ে। এই অবস্থাকে উষ্ণ বায়ুর অবরুদ্ধ অবস্থা বা অক্লুশন এবং সীমান্ত বেষ্টনকে অবরুদ্ধ সীমান্ত বা অক্লুডেড ফ্রন্ট বলা হয়। তাহলে এই হচ্ছে তোমার নাতিশীতোষ্ণ সীমান্তের উৎপত্তি বা সৃষ্টি। এরপর দেখো ফ্রন্টোজেনেসিস এবং ফ্রন্টোলিসিসটা কি। তাহলে ফ্রন্টোজেনেসিস মানে ফ্রন্ট সৃষ্টি হওয়া, অর্থাৎ যেটা আমি ছবি দেখলাম, যেসব অঞ্চলে দুটি ভিন্নধর্মী বৃহদায়তন বায়ুপুঞ্জ মিলিত হয় তাকে উৎস সীমান্ত বা ফ্রন্টোজেনেসিস বলা হয়। এখানেই ঘূর্ণবাতের উৎপত্তি হয়। আর ফ্রন্টোলিসিস যে সমস্ত অঞ্চলে দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ বিপরীত দিকে চালিত হয় এবং সীমান্ত বিনষ্ট হয়, তখন তাকে ফ্রন্টোলিসিস বলা হয়। তাহলে দুটো কিন্তু ভিন্ন ভিন্ন। ফ্রন্টোজেনেসিস মানে সৃষ্টি, ফ্রন্টোলিসিস মানে ফ্রন্টের বিনাশ। তারপর দেখো অন্তর্ধৃত সীমানা। অন্তর্ধৃত সীমানাটা কি? তাহলে অন্তর্ধৃত সীমানাটা কি দেখো বলছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের শেষ দিকে দ্রুত অগ্রসরমান শীতল সীমান্ত ধীর গতিতে অগ্রসরমান উষ্ণ সীমান্তকে অতিক্রম করলে যে নতুন সীমান্তের সৃষ্টি হয় তাকে অন্তর্ধৃত সীমান্ত বা অক্লুডেড সীমান্ত বলা হয়। শীতল বায়ুর গতিবেগ উষ্ণ বায়ুর অপেক্ষা বেশি হওয়ায় উষ্ণ এবং শীতল সীমান্তের মধ্যে দূরত্ব ক্রমশ কমতে কমতে শীতল সীমান্তটি একসময় উষ্ণ সীমান্তকে ধরে ফেলে এবং অবশেষে উষ্ণ সীমান্তকে অতিক্রম করে ফেলে। এইরূপ এর ফলে অক্লুডেড সীমান্তের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই গেল তোমার অক্লুডেড সীমান্ত বা অক্লুডেড ফ্রন্ট। এরপর দেখো আছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র বর্ণনা করো। তাহলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের যে জীবনচক্র আছে সেটা এবারে দেখো বর্ণনা করছি, কতগুলো পর্যায়ে বিভক্ত আছে। দেখো এখানে আছে বলছে বিশিষ্ট আবহবিদ যে বার্কনেস বহু সংখ্যক নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত অনুসন্ধান করে একটি ঘূর্ণবাত মডেল প্রস্তুত করেন যা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্যগুলিকে প্রদর্শন করে। এই মডেলটিতে একটি আদর্শ ঘূর্ণবাতের তোমার নমুনা রূপ গণ্য করা হয়। বার্কনেস ঘূর্ণবাত চক্রের 6টি পর্যায় নথিভুক্ত করেছেন। প্রথম পর্যায় কি? এই পর্যায়ে উষ্ণ এবং শীতল বায়ু পরস্পর বিপরীত দিকে অবস্থান করে এবং পরস্পরের সমান্তরালে বিপরীত দিকে প্রবাহিত হয়। অর্থাৎ এরকম করে প্রথম পর্যায়ে, এটা হচ্ছে তোমার প্রথম পর্যায়ের ছবি, বুঝতে পেরেছো? অর্থাৎ বিপরীত দিকে বিপরীত ইয়েতে তোমরা প্রবাহিত হবে। সীমান্তের উত্তরে অবস্থান করে শীতল বায়ুপুঞ্জ যা উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিমমুখী, আর সীমান্তের দক্ষিণে অবস্থান করে উষ্ণ বায়ুপুঞ্জ যা দক্ষিণ পশ্চিম দিকে এবং উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। এই দুই বায়ুপুঞ্জের সীমান্তে তরঙ্গের সৃষ্টি হয়। তাহলে যখনই তোমার আঘাত হানলো, অর্থাৎ এইটা এসে এইখানে যখন মারলো, তখনই কিন্তু সীমান্তে কী হলো? একটা তরঙ্গের সৃষ্টি হলো। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে কি বলছে? দ্বিতীয় পর্যায়ে হচ্ছে উত্তর দিক থেকে আসা শীতল বায়ু ভারী অধিকতর শীতল হয় বলে হালকা উষ্ণ বায়ুকে পশ্চাৎ থেকে আঘাত করে। এই সময় উষ্ণ বায়ুপুঞ্জের কিছু অংশ শীতল বায়ুপুঞ্জের অভ্যন্তরে বক্রাকারে প্রবিষ্ট হয়। এর ফলে সীমান্ত অঞ্চলে অস্থিরতার সৃষ্টি হয় এবং তরঙ্গ শীর্ষে ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ তৈরি হয়। চলমান শীতল বায়ুপুঞ্জের সামনে শীতল সীমান্ত এবং উষ্ণ বায়ুপুঞ্জের সামনে উষ্ণ সীমান্ত সৃষ্টি হয়। উষ্ণ হালকা বায়ু উপরে উঠে শীতল বায়ুপুঞ্জে প্রবেশ করলে উষ্ণ সীমান্ত
সীমান্ত উত্তল আকৃতি প্রাপ্ত হয় এবং ঊর্ধ্বে উঠতে থাকে। নিম্নে শীতল বায়ুপুঞ্জ উষ্ণ বায়ুপুঞ্জের পশ্চাৎ ধাবন করে এবং অবতল বাঁক নিয়ে উষ্ণ বায়ুর মধ্যে প্রবেশ করে। এর ফলে বায়ুমণ্ডলে অস্থিরতা বৃদ্ধি পায়। দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে একের পর এক দেখো গ্রো করছে। এটা ক, খ, গ, ঘ, ঞ, চ অর্থাৎ টোটাল 6টা ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। এরকমভাবে ছবিটা আঁকতে পারো। এবার তৃতীয় পর্যায়ে কি বলছে উষ্ণ বায়ু সীমান্তে অস্থিরতা বৃদ্ধি ঘটে এবং তরঙ্গের বাঁকও বৃদ্ধি পেতে থাকে। উষ্ণ বায়ুপুঞ্জ যত উপরে উঠতে থাকে শীতল বায়ুপুঞ্জ ততই উষ্ণ বায়ুকে আরও তোমার উপরের দিকে ঠেলে তুলতে থাকে। এর ফলে শীতল সীমান্ত এবং উষ্ণ সীমান্ত নিকটতর হয় এবং তরঙ্গ শীর্ষে ঊর্ধ্বে তীক্ষ্ণ আকারে উঠে যায়। চতুর্থ পর্যায়ে কী হয় উষ্ণ এবং আর্দ্র বায়ু এভাবে শীতল বায়ুর উপরে তীর্যকভাবে উঠে এলে তার চারপাশে শীতল বায়ু দ্বারা আবদ্ধ হয় এবং ঘনীভূত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ঘূর্ণবাতের জীবনচক্রের এই পর্যায়ে সৃষ্টি হয় অক্লুডেড ফ্রন্ট বা অবরুদ্ধ সীমান্ত। পঞ্চম পর্যায় এই পর্যায়ে ঘূর্ণবাত ক্রমশ ক্ষীণ এবং ক্ষীণতর হতে থাকে। অবরুদ্ধ সীমান্তে উষ্ণ বায়ু শীতল বায়ু দ্বারা বেষ্টিত হয়ে পড়ায় ঘূর্ণবাতের শক্তির যোগান হ্রাস পায় এবং এটি উষ্ণ সীমান্তের পরিবর্তে একটি শীতল সীমান্তে অবস্থান করে। ষষ্ঠ পর্যায়ে এই পর্যায়ে ঘূর্ণবাতের অবসান ঘটে এবং অক্লুডেড সীমান্ত অপসৃত হয়। সীমান্তে বক্রতার বিলোপ সাধন ঘটে এবং উষ্ণ ও শীতল বায়ুপুঞ্জ পূর্বের মতোই বিপরীত অবস্থানে এসে সমান্তরালে প্রবাহিত হয়। ঠিক আছে, তাহলে এই হলো তার ঘূর্ণবাতের তোমার জীবনচক্র। এরপর দেখো আছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের শ্রেণীবিভাগ করো। তাহলে দেখো ঘূর্ণবাতের শ্রেণীবিভাগ যেটা আছে অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হচ্ছে, 3টে ভাগে ভাগ করা হয়। তো সেই ভাগগুলো সম্পর্কে আমি এবার তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই দেখো এই হচ্ছে তার ভাগ, এই 3টে ভাগ: গতিশীল ঘূর্ণবাত, তাপীয় ঘূর্ণবাত, মাধ্যমিক বা গৌণ ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের শ্রেণীভাগ এই 3টে ভাগে। গতিশীল ঘূর্ণবাত কোনটাকে বলছে? শীতল মেরুদেশীয় বায়ুপুঞ্জের সঙ্গে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র বায়ুপুঞ্জের অভিসারণের ফলে গতীয়ভাবে গড়ে ওঠা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতকে গতিশীল বা গতীয় ঘূর্ণবাত বলে। বৈশিষ্ট্য দেখো দেওয়া আছে, এই ঘূর্ণবাতের প্রকৃত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত মধ্য অক্ষাংশে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ঘূর্ণবাত প্রভাবিত হয়। মধ্য অক্ষাংশে পরিবর্তনশীল আবহাওয়া রচনা করে আর সীমান্ত বা বায়ু প্রাচীর স্পষ্টভাবে দেখা যায়। 2 নম্বর দেখো তাপীয় ঘূর্ণবাত, থার্মাল সাইক্লোন। গ্রীষ্মকালে স্থলভাগের নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টির মাধ্যমে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত গড়ে ওঠে তাকে তাপীয় ঘূর্ণবাত বলে। বৈশিষ্ট্য কি? ইনসোলেশন ঘূর্ণবাত নামে পরিচিত। 2 সীমান্ত বা বায়ু প্রাচীর স্পষ্টভাবে গড়ে ওঠে না। 3 উৎপত্তি স্থলের কাছে স্থির অবস্থায় বিরাজ করে। আর 4 নম্বর শীতকালে জলভাগেও কিন্তু গড়ে ওঠে। আর মাধ্যমিক বা সেকেন্ডারি সাইক্লোন কোনটাকে বলছে? প্রধান বা মুখ্য ঘূর্ণবাতের অক্লুশন সৃষ্টির পর উষ্ণ সমুদ্রের উপর দিয়ে শীতল বায়ু প্রবাহিত হলে যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত গড়ে ওঠে তাকে মাধ্যমিক বা গৌণ ঘূর্ণবাত বলে। বৈশিষ্ট্য কি? ভীষণ দুর্বল প্রকৃতির ঘূর্ণবাত। 2 নম্বর জীবনকাল একেবারে সংক্ষিপ্ত বা স্বল্পস্থায়ী। 3 নম্বর অন্তর্ধৃতি বা অক্লুশন সৃষ্টির পর এই ধরনের ঘূর্ণবাত গড়ে ওঠে। তাহলে এই হলো তোমার 3টে শ্রেণীবিভাগ। এরপরে দেখো আছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবিত অঞ্চল বা গমন পথগুলি বর্ণনা করো। তাহলে ঠিক যেমন আমরা ধরো ক্রান্তীয় ঘূর্ণবাতের প্রভাবিত অঞ্চল দেখালাম, একই রকম হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবিত অঞ্চল। দেখো উত্তর আমেরিকা, ঠিক আছে, উত্তর আমেরিকার প্রবাহ পথ বা গমন পথের সিরিয়া নেভেদা পর্বতশ্রেণীর পূর্ব দিকে, পূর্ব কলোরাডো, তার কানাডীয় রকি পার্বত্যাঞ্চলের পূর্ব দিকে, বৃহৎ হ্রদ অঞ্চলে, মেক্সিকো উপসাগরে, উত্তর পূর্ব উপকূলে সৃষ্ট ঘূর্ণবাত আটলান্টিক মহাসাগর অতিক্রম করে উত্তর পশ্চিম অগ্রসর হয় কলোরাডো অঞ্চলে দেখা যায়। তারপর দেখো চলে আসছে ইউরোপে আইসল্যান্ড এবং ব্যারেন্ট সাগরের মধ্যবর্তী স্থানে ঘূর্ণবাতের উৎপত্তি হয়। এছাড়া তোমার বাল্টিক সাগর, ভূমধ্য সাগর থেকেও ঘূর্ণবাতের উৎপত্তি হয়। ভূমধ্য সাগরীয় অঞ্চলে সৃষ্ট তোমার ঘূর্ণবাত উত্তর পূর্ব দিকে ধাবিত হয়, পরে আরও পূর্ব দিকে অগ্রসর হয়ে রাশিয়া এবং এশিয়ার বিভিন্ন অংশে পৌঁছায়। তারপর আছে দেখো এশিয়ার কোন কোন অঞ্চল আছে দেখো, যে এশিয়ার উত্তর এবং উত্তর পূর্বের উপকূলের অদূরে উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উৎপত্তি হয়। উৎপত্তির পর উত্তর আমেরিকার আলাস্কার উপসাগর এবং আলাস্কার প্রদেশের দিকে অগ্রসর হয়। এটা তোমার উত্তর গোলার্ধে, ঠিক আছে, এটা কিন্তু উত্তর গোলার্ধ। আর দক্ষিণ গোলার্ধে কোথায় কোথায়? দক্ষিণ আমেরিকা আর অস্ট্রেলিয়া ও আফ্রিকাতে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে দক্ষিণ গোলার্ধে তোমার দক্ষিণ অংশে কিছুটা ছোট ছোট ঘূর্ণবাতের উৎপত্তি হয়। চিলির পশ্চিম ভাগ, আর্জেন্টিনার পূর্ব উপকূল, নিকটস্থ এলাকায় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের লক্ষণীয়। আর অস্ট্রেলিয়া এবং আফ্রিকার দক্ষিণ অংশে সমুদ্রের ওপর প্রায় 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর ঘূর্ণবাতের প্রবাহ লক্ষ্য করা যায়। তাহলে এই হচ্ছে তোমার আমাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রবাহ পথ। এরপর দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের
পার্থক্য লেখো। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য আছে নাতিশীতোষ্ণ এবং ক্রান্তীয় ঘূর্ণবাতের। দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত এটা তোমরা প্রত্যেকেই সব বইয়ে পেয়ে যাবে আশা করি। উভয় গোলার্ধের 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে ক্রান্তীয় ঘূর্ণবাত আর 30 থেকে 70 ডিগ্রির মধ্যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। ক্রান্তীয় ঘূর্ণবাত জলভাগে উৎপন্ন হয় আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কিন্তু তোমার উভয় স্থানেই উৎপন্ন হয়, সাগর মহাসাগর দুটো জায়গাতেই উৎপন্ন হয়। ক্রান্তীয় ঘূর্ণবাত গ্রীষ্মকালে সৃষ্টি হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত শীতকালে সৃষ্টি হয়। ক্রান্তীয় ঘূর্ণবাত গোলাকার বা বৃত্তাকার হয়, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত উপবৃত্তাকার বা কোনো কোনো ক্ষেত্রে ভি আকৃতি বিশিষ্ট হয়ে থাকে। তারপরে ক্রান্তীয় ঘূর্ণবাতের গড় ব্যাস 80 থেকে 300 কিলোমিটার, অন্যদিকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের 1500 থেকে 2000 কিলোমিটার। এরকম কতগুলো পার্থক্য আছে, এগুলো তোমরা করে নেবে। এরপরে দেখো আছে পার্থক্য লেখো উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত। তাহলে আমরা দুটো সীমান্তের কথা জানলাম, উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্ত, এবং এই দুটোর মধ্যে পার্থক্য দেখো। উষ্ণ সীমান্ত বলছে সাধারণত উত্তল আকৃতির হয়, শীতল সীমান্ত সাধারণত অবতল আকৃতির হয়। উষ্ণ সীমান্তের ঢাল অপেক্ষাকৃত কম হয়, গড় ঢাল 1:150 থেকে 1:300 পর্যন্ত হয়। অন্যদিকে শীতল সীমান্তের কিন্তু গড় ঢাল খুব খাড়া হয়, গড় ঢাল 1:50। তার উষ্ণ সীমান্তের সামনে শীতল বায়ুক্ষেত্র এবং পিছনে উষ্ণ বায়ুক্ষেত্র অবস্থান করে, অন্যদিকে শীতল সীমান্তের সামনে উষ্ণ বায়ুক্ষেত্র এবং পিছনে শীতল বায়ুক্ষেত্র অবস্থান করে। তাহলে এই হচ্ছে উষ্ণ সীমান্ত এবং শীতল সীমান্তের মধ্যে পার্থক্য। তাহলে এটা গেল নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত। এরপরে আমরা চলে আসবো প্রতিবক ঘূর্ণবাত। তাহলে দেখো প্রতিবক ঘূর্ণবাতের ঠিক একই রকমভাবে সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আমাদেরকে করতে হবে। তাহলে সংজ্ঞা কি প্রতিবক ঘূর্ণবাতে? দেখো ঠিক যেমন ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে আর চারিদিকে উচ্চচাপ বিরাজ করে, প্রতিবক ঘূর্ণবাতের ক্ষেত্রে কিন্তু তার অপোজিট, অর্থাৎ এই ক্ষেত্রে কি হয়, এদের কিন্তু কেন্দ্রে অবস্থান করে তোমার উচ্চচাপ, মানে এইখানে তোমার কেন্দ্রে অবস্থান করছে উচ্চচাপ আর চারিদিকে আছে তোমার নিম্নচাপ। ঠিক আছে, ফলে বায়ু কি হবে, বাইরের দিকে ছিটকে যাবে এরকম হবে, উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে, একই নিয়মে। এটাকে বলছে তোমার প্রতিবক ঘূর্ণবাত। বুঝতে পেরেছ? তাহলে দেখো মধ্য এবং উচ্চ অক্ষাংশের আমাদের যে প্রতিবক ঘূর্ণবাত যেটা হয় সেটা কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় গো? এই বাকি যে অঞ্চলটা রইল, অর্থাৎ 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, এই অঞ্চলটা, অর্থাৎ একেবারে শীতল অঞ্চলে কিন্তু তোমার এই প্রতিবক ঘূর্ণবাতটা দেখতে পাওয়া যায়। বলছে মধ্য এবং উচ্চ অক্ষাংশের নাতিশীতোষ্ণ মণ্ডল এবং হিমমণ্ডলের স্বল্প পরিসরের স্থানে অত্যধিক শৈত্যের কারণে যদি কোনো উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, তবে সেখানে বাইরের দিকে নিম্নচাপ কেন্দ্রের দিকে শীতল বা শুষ্ক বায়ুকুণ্ডলী আকারে বহির্মুখে প্রবাহিত হয়। দেখো বহির্মুখে, আমি যেটা বললাম, এই যে এখানে ছবিটা যখন এঁকেছি তখন দেখালাম না যে বাইরের দিকে ছিটকে যায়, সেটাই বলছে এখানে যে বহির্মুখে প্রবাহিত হয়ে অধোগামী হয়, একে প্রতিবক ঘূর্ণবাত বলে। বৈশিষ্ট্য কি? ওই যে প্রতিবক ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ দিকে এবং ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে ঘুরে অগ্রসর হয়। 2 নম্বর হচ্ছে এই ঘূর্ণবাতে কেন্দ্রীয় অংশ থেকে বাইরের দিকে বায়ুচাপ ক্রমশ কমে এবং দুই অংশে চাপের পার্থক্য হয় 17 মিলিবার পর্যন্ত। আর 3 নম্বর কি, এই ঘূর্ণবাতে মেঘ এবং বৃষ্টির প্রবণতা সামান্য, অর্থাৎ বৃষ্টি কিন্তু খুব বেশি হয় না। 4 নম্বর, বায়ু শীতল না উষ্ণ হবে তা উৎস অঞ্চলের উষ্ণতার উপরে নির্ভর করে। তাহলে এই হচ্ছে তোমার প্রতিবক ঘূর্ণবাতের বৈশিষ্ট্য। নেক্সট যেটা আছে দেখো, বলছে প্রতিবক ঘূর্ণবাতের সঙ্গে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন? অর্থাৎ যেহেতু এখানে উচ্চচাপ বিরাজ করছে, তাই এখানে তোমার শান্ত আবহাওয়াটা দেখা যায়। দেখো কেন শান্ত আবহাওয়া বিরাজ করে? বলছে নাতিশীতোষ্ণ অঞ্চলে শীতল বায়ুপুঞ্জের আগমনে এবং হিমমণ্ডলে অত্যধিক সত্যতার কারণে উচ্চচাপ কোষ বা উচ্চচাপ কক্ষের সৃষ্টি হয়। আবার নিরক্ষীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের ঊর্ধ্বগামী বায়ু উপক্রান্তীয় অঞ্চলে অধোগামী হয়। বায়ুর এই ধরনের নিমজ্জনের ফলে উপক্রান্তীয় অঞ্চলে উচ্চচাপ ক্ষেত্রের সৃষ্টি হয়। এই কারণে প্রতিবক ঘূর্ণবাতেরও উৎপত্তি হয়। প্রতিবক ঘূর্ণবাতের ক্ষেত্রে বায়ুর আনুভূমিক চাপ ঢাল কম হয়, তাই বায়ুর গতিবেগও কমে যায়। আবার বায়ু নিমজ্জনের কারণে অ্যাডিয়াব্যাটিক বা তাপ বিশুভ প্রক্রিয়ায় নিচের দিকে বায়ু উষ্ণ হয়ে পড়ে। এর ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায় এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ হ্রাস পায়। এর ফলে মেঘ সৃষ্টি হয় না এবং আকাশ থেকে থাকে পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনাও থাকে না। এই কারণেই প্রতিবক ঘূর্ণবাতের সঙ্গে শান্ত আবহাওয়া বিরাজ করে। বুঝতে পেরেছো? তাহলে এই হলো তার প্রতিবক ঘূর্ণবাত। এরপর দেখো আছে প্রতিবক ঘূর্ণবাতের উৎপত্তি এবং গঠন ব্যাখ্যা করো। তাহলে প্রতিবক ঘূর্ণবাতের উৎপত্তি এবং গঠন এটা এখানে দেওয়া আছে। প্রতিবক ঘূর্ণবাতের মধ্য এবং উচ্চ অক্ষাংশে সংঘটিত হয়। সাধারণত এটি শীতল স্থলভাগ বা জলভাগের উপর উচ্চচাপ সৃষ্টি করে গড়ে ওঠে। স্বাভাবিক কারণে প্রতিবক ঘূর্ণবাত মধ্য এবং উচ্চ অক্ষাংশে সাধারণত শীতকালে বেশি গঠিত হয়, তবে মধ্য এবং নিম্ন অক্ষাংশে এবং উপক্রান্তীয় অঞ্চলে
শীতল গতিসম্পন্ন উষ্ণ প্রতিপক ঘূর্ণবাদ গঠিত হতেও দেখা যায়। অনেক সময় নিম্ন মধ্যকাংশের ঘূর্ণবাদ প্রতিপক ঘূর্ণবাদের উত্তরে অবস্থিত পশ্চিমা বায়ুপ্রবাহী অঞ্চলে প্রবিষ্ট হয় এবং এর ফলে মেরুদেশীয় এবং ক্রান্তীয় বায়ু উভয়ই উৎপত্তিস্থল থেকে অপসারিত হয়। এরূপে ঘূর্ণবাদ প্রতিপক ঘূর্ণবাদের মাধ্যমে মেরুদেশীয় এবং ক্রান্তীয় বায়ু প্রবাহের পরস্পরের মধ্যে স্থান বিনিময় ঘটলে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের উষ্ণতার যে পার্থক্য রয়েছে তার মধ্যে একটি সমতা আনার চেষ্টা করে। ঠিক আছে, এবার দেখো গতি এবং প্রবাহ। যে প্রতিপক ঘূর্ণবাদ মধ্যকাংশের পশ্চিমা বায়ুর উচ্চ স্তর দিয়ে মোটামুটি পশ্চিম থেকে পূর্বে ধেয়ে যায়। যে পথ দিয়ে এই অস্থির বায়ু ধাবমান হয় তাকে প্রতিপক ঘূর্ণবাদের পথ বলা হয়। সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের সঙ্গে সঙ্গে এর গতিপথ ও যথাক্রমে উত্তর এবং দক্ষিণে সরে যায়। প্রতিপক ঘূর্ণবাতের সৃষ্টি কীভাবে, ঘূর্ণবাতের বৃষ্টি হয় কীভাবে, যদিও খুব কম হয় কিন্তু যদিও হয়ে থাকে সেটা কীভাবে হয়। ওই যে প্রতিপক ঘূর্ণবাত অঞ্চলে আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন, মেঘ এবং বৃষ্টির প্রধানত সামান্যই হয়ে থাকে। প্রতিপক ঘূর্ণবাতে ধীরগামী এবং উষ্ণ নিমজ্জনের প্রতিসনে বায়ুপ্রবাহ মেঘ এবং বৃষ্টিপাতের অনুকূল অবস্থা তৈরি করে। তবে উপক্রান্তীয় উচ্চচাপের পশ্চিম প্রান্ত থেকে আগত প্রতিপক ঘূর্ণবাতের বায়ু নিমজ্জন কম, সেখানে এটি উষ্ণ সমুদ্রের ওপর কিছু বায়ু প্রবাহিত হয়ে জলীয় বাষ্প সংগ্রহ করে বৃষ্টিপাত ঘটাতে পারে। উদাহরণ হচ্ছে তোমার উত্তর আটলান্টিক উপক্রান্তীয় প্রতিপক ঘূর্ণবাতের প্রসারিত বায়ুপ্রবাহ মেক্সিকো উপসাগর অতিক্রম করে আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রবেশ করলে এই দেশের দক্ষিণাংশে গ্রীষ্মে প্রচুর বৃষ্টিপাত হয়। আর উষ্ণতা উচ্চচাপের বায়ুর উৎস মেরু অথবা ক্রান্তীয় বায়ুপুঞ্জ কোনটি থেকে হচ্ছে তার উপর নির্ভর করে বায়ুমণ্ডলের সত্য বা উষ্ণতা বৃদ্ধি কীরূপ হবে। উচ্চ অক্ষাংশে সৃষ্ট শীতল বায়ুপুঞ্জের বায়ু নিম্নতর অক্ষাংশের দিকে প্রবাহকালে শীতকালে তীব্র শৈত্য নিয়ে আসে, আবার গ্রীষ্মকালে উষ্ণতার হ্রাস ঘটায়। আবার ক্রান্তীয় মণ্ডলের দুর্বল উষ্ণ উচ্চচাপ অঞ্চল থেকে বহির্গমনগামী বায়ু গ্রীষ্মকালে অস্বাভাবিক উষ্ণতার বৃদ্ধির জন্য দায়ী হয়, শীতে এই বায়ু স্বাভাবিক উষ্ণতার বৃদ্ধি ঘটায়। তাহলে এই হলো তোমার প্রতিপক ঘূর্ণবাতের উৎপত্তি। এবার দেখো প্রতিপক ঘূর্ণবাতের শ্রেণীবিভাগ করো। তাহলে দেখো প্রতিপক ঘূর্ণবাতেরও কতগুলো ভাগ আছে। যেমন দেখো এখানে শ্রেণীবিভাগ, এখানে তোমার উষ্ণতার তারতম্য অনুসারে দুটো ভাগে ভাগ করছে, উষ্ণ প্রতিপক ঘূর্ণবাত, শীতল প্রতিপক ঘূর্ণবাত। আর উৎপত্তি অনুসারে যান্ত্রিক বিকিরণ তাপজনিত প্রতিবন্ধকতা। তাহলে উষ্ণতার মধ্যে উষ্ণ প্রতিপক ঘূর্ণবাত কোনটাকে বলছে, মধ্য অক্ষাংশ এবং উপক্রান্তীয় অঞ্চলে অপেক্ষাকৃত উষ্ণ ভূমিভাগে যেসব প্রতিপক ঘূর্ণবাত উৎপত্তি হয় তাকে উষ্ণ প্রতিপক ঘূর্ণবাত বলে। বৈশিষ্ট্য কি, উপরের স্তরের বায়ু নিমজ্জন হয়, নিচের দিকে নেমে আসে এবং উষ্ণ এবং শীতল বায়ু। দুই হচ্ছে নিম্ন স্তরের বায়ুচাপ বেড়ে যায়, উপরের স্তরের বায়ু সমান্তরাল অভিসরণ এবং নিচের স্তরের বায়ু সমান্তরাল প্রতিসরণ হয়। চার হচ্ছে বিশাল এলাকা জুড়ে আবহাওয়া অবস্থান করে এবং বেশ কিছু গতি সম্পন্ন হয়ে থাকে। শীতল প্রতিপক ঘূর্ণবাত অতি শীতল মেরু অঞ্চল বা হিম অঞ্চল বা শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের ভূমিভাগে যেসব প্রতিপক ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে শীতল প্রতিপক ঘূর্ণবাত বলা হয়। এর বৈশিষ্ট্য কি, দেখো বলছে সংশ্লিষ্ট বায়ু অত্যধিক শীতল এবং ভারী শুষ্ক প্রকৃতির হয়। দুই হচ্ছে আকাশ মেঘমুক্ত এবং পরিষ্কার থাকে। তিন হচ্ছে ভোরবেলা মাঝে মাঝে তুহিন এবং কুয়াশার সৃষ্টি হয়। চার হচ্ছে স্বল্প এলাকা জুড়ে অবস্থান করে। এই গেল। এবার উৎপত্তি অনুসারে দেখো ভাগ করছে যান্ত্রিক প্রতিপক ঘূর্ণবাত, বিকিরিত প্রতিপক ঘূর্ণবাত এবং তাপজনিত ঘূর্ণবাত এবং প্রতিবন্ধক প্রতিপক ঘূর্ণবাত। তাহলে যান্ত্রিক ঘূর্ণবাত কোনটাকে বলছে, পৃথিবীর উভয় গোলার্ধে 30 থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী কেন্দ্রাতিক বল এবং স্বল্প মহাকর্ষীয় বলের প্রভাবে ক্রান্তীয় অঞ্চল এবং মেরু অঞ্চলের দিকে বিপরীতমুখী প্রবাহের কারণে যে প্রতিপক ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে যান্ত্রিক প্রতিপক ঘূর্ণবাত বলা হয়। ঠিক আছে, বৈশিষ্ট্য কি, ঊর্ধ্ব বায়ুমণ্ডলে আয়ন বা বাণিজ্য বায়ু এবং পশ্চিম বায়ুর মধ্যে এক প্রকার যান্ত্রিক নিষ্পেষণ বা যান্ত্রিক প্রেষণ সৃষ্টি হয় যা এই ধরনের প্রতিপক ঘূর্ণবাতের সৃষ্টি করে। দুই নম্বর হচ্ছে স্থলভাগের তুলনায় জলভাগের উপর বেশি আবির্ভূত হয়। তিন নম্বর হচ্ছে যান্ত্রিক প্রেষণের কারণে বায়ু কণার মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়ে যায়। তারপর দেখো বিকিরণজনিত প্রতিপক ঘূর্ণবাত বলছে যে উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণের মাত্রা অনেক বেশি হয়, তাই স্থায়ী চাপ বলয় সৃষ্টির মাধ্যমে যে প্রতিপক ঘূর্ণবাতের সৃষ্টি হয় তাকে বিকিরণ তাপজনিত ঘূর্ণবাত বলা হয়। বৈশিষ্ট্য কি, বরফাবৃত ভূমিভাগ থেকে পার্থিব বিকিরণ বেশি হয় বলে এই ঘূর্ণবাতের সৃষ্টি হয়। দুই নম্বর হচ্ছে কেন্দ্রের স্থায়ী উচ্চচাপ বলয় অবস্থান করে, তাই এই ঘূর্ণবাতের স্থির প্রকৃতির। তিন নম্বর হচ্ছে উচ্চচাপ কেন্দ্র থেকে বাইরের দিকে ধাবিত বায়ু অত্যধিক শীতল ও ভারী হয়। চার নম্বর হচ্ছে আকাশ সম্পূর্ণভাবে মেঘমুক্ত এবং পরিষ্কার থাকে, বৃষ্টিপাত হয় না। আর তাপজনিত প্রতিপক ঘূর্ণবাত হচ্ছে যেসব মহাসাগরীয় অঞ্চলে তোমার বায়ুর উষ্ণতা অপেক্ষিত কম, বায়ুর চাপ অপেক্ষিত বেশি হয়, সেখানে তাপীয় কারণে ঘূর্ণবাতের উৎপত্তি হয়ে থাকে, তাকে তাপীয় প্রতিপক ঘূর্ণবাত বলা হয়। বৈশিষ্ট্য বলছে শীতল সমুদ্র স্রোত নিকটস্থ অঞ্চলে উৎপত্তি লাভ করে। দুই হচ্ছে স্থলভাগে এই প্রতিপক ঘূর্ণবাত গড়ে ওঠে না। তিন হচ্ছে সমুদ্র অঞ্চলে উৎপত্তি লাভ করে অন্য স্থানে সরে যায়। আর দেখো প্রতিবন্ধক প্রতিপক ঘূর্ণবাত বলছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্ব অংশে ঊর্ধ্বগামী বায়ু বাধাপ্রাপ্ত হলে যে প্রতিপক ঘূর্ণবাতের জন্ম হয় তাকে প্রতিবন্ধক ঘূর্ণবাত বলা হয়। বৈশিষ্ট্য হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপ থেকে ঊর্ধ্বগামী হালকা বায়ু ট্রপোস্ফিয়ারের উপরে
অংশ বাধাপ্রাপ্ত হয়। 2 নম্বর স্বল্প এলাকা জুড়ে গড়ে ওঠে, তাই এটি প্রতিকূল ঘূর্ণাবাতের ব্যাপ্তি কম। আর 3 নম্বর খুব ধীর গতিতে অগ্রসর হয়। 4 নম্বর বায়ু প্রবাহ পুরোপুরি উষ্ণ প্রতিকূল ঘূর্ণাবাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তাহলে এই হচ্ছে তোমার তাদের শ্রেণীবিভাগ। আর সবশেষে আছে দেখো পার্থক্য ঘূর্ণাবাত এবং প্রতিকূল ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য। এটা তোমাদের প্রত্যেকের বই থাকবে, ঘূর্ণাবাত প্রতিকূল ঘূর্ণাবাতের মধ্যে পার্থক্য, এটা একটু দেখে নিও। হচ্ছে কেন্দ্রে নিম্নচাপ বিরাজ করে, প্রতিকূল ঘূর্ণাবাতের কিন্তু কেন্দ্রে উচ্চচাপ বিরাজ করে। বায়ুচাপের ঢাল অনেক বেশি থাকে ঘূর্ণাবাতে, আর প্রতিকূল ঘূর্ণাবাতে কিন্তু মৃদু প্রকৃতির থাকে। ঘূর্ণাবাতে উত্তর এবং উত্তর গোলার্ধে বাম দিকে, দক্ষিণ গোলার্ধে ডান দিকে প্রবাহিত হয়, আর প্রতিকূল ঘূর্ণাবাত উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, এরকম কিছু পার্থক্য আছে, এটা একটু পড়ে নেবে, তাহলেই হবে। তাহলে দেখো আমি যতটা পারলাম তোমাদের পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করলাম। পরের ভিডিওতে আমি জলবায়ু অঞ্চল সম্পর্কে তোমাদের দেবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।